প্রতিটা ভাষার কিছু দুর্বলতা থাকে। বাংলা ভাষার কোনো দুর্বলতা আপনার চোখে পড়ে? না, বাংলা ভাষা ভীষণ সমৃদ্ধ এবং তার আত্মিক ক্ষমতা এত ভালো যে এই ভাষা দিন দিন সবলই হবে, দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুধী দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আর টিভির অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুধী দর্শক, আজকে আমাদের আয়োজনে আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট গদ্যশিল্পী, কথাশিল্পী নাসিমা আনিস। তিনি এবার বাংলা একাডেমি 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার অনেক গৌরবের এবং অনেক সম্মানের। আমরা নাসিমা আনিসকে অনেক স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই যে 21-এর এই বইমেলার সময়তেই আপনি এই পুরস্কারটি হাতে পেলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এই পুরস্কারটি হাতে তুলে দিয়েছেন। এটা কিন্তু খুব গৌরবের এবং আনন্দের। অনেক ধন্যবাদ আপনাকে স্টালিন ভাই। হ্যাঁ, অবশ্যই গৌরবের পুরস্কার, আমি খুব খুশি হয়েছি। আপনার কাছে আসবো, আমি একটু সবসময় ভূমিকা দিই, সেই ভূমিকাটা একটু বলি যে আমাদের এই যে মাতৃভাষা, আমাদের এই যে অক্ষর, আমাদের বর্ণমালা আগুন দিয়ে ধোয়া, রক্ত দিয়ে লেখা। সুতরাং এই ভাষার যারা লেখক, তারা কবি, তাদের সবচেয়ে বড় দায় হচ্ছে যে এই ভাষাকে শক্তিশালী করা, সুন্দর করা, পাঠকের কাছে পৌঁছে দেওয়া। সেটাই হচ্ছে একটা লেখক, পাঠক, কবি, সাহিত্যিকদের কাজ, সবার সম্মিলিত দায়িত্ব। আপনি দীর্ঘদিন থেকে লেখালেখি করছেন, আপনার মধ্যে লেখক হিসাবে কোনো দায়বোধ আপনি অনুভব করেন কিনা? যে একজন লেখকের একটা দায়িত্ব থাকে, সামাজিক দায়িত্ব। হ্যাঁ, নিশ্চয়ই। লেখক তো আসলে দায়বোধ থেকেই লিখতে আসেন। আমার মনে হয় তার কিছু ফাইন্ডিং থাকে, তার কিছু বলার থাকে, যেগুলো অন্যের সঙ্গে সে শেয়ার করে নিতে চায়, এবং সেখানে তার দায়বদ্ধতাই বেশি। যেই কথাগুলো আমি যদি না বলি ভুল হবে, এবং সে কারণেই সে বলতে আসে। দায় থাকে অবশ্যই, লেখকের কেন, কথাশিল্পী কেন, কবিদেরও দায় থাকে। আপনার আসল নাম তো নাসিমা আনিস আগে ছিল না। না, আমি সব লেখক একটু নাম এদিক ওদিক করে। জি, আপনি কি করছেন? নাসিমা ইসলাম। নাসিম ইসলাম থেকে নাসিমা আনিস। জি, লেখালেখি যখন করতে আসি 92 সালে, তখন উনি আমায় বললেন যে তোমার নামটা নাসিমা আনিস হলে নামটা একটু মাধুর্যপূর্ণ হয়। তো আমি বললাম ঠিক আছে, থাকুক। সাহিত্যের তো অনেকগুলো ধারা আছে, জনপ্রিয় ধারা, পাঠকের কাছে যাওয়া, বই যেন বিক্রি হয়। এটা আমরা দেখি ছোটবেলা থেকে, আমরা দেখছি ফাল্গুনী মুখোপাধ্যায় থেকে শুরু করে নিমাই ভট্টাচার্য, এদের বই, এমনকি আমাদের ইমদাদুল হক মিলন, হুমায়ুন আহমেদ, এরাও কিন্তু জনপ্রিয় ধারার লেখক। আপনি নিজেকে কি জনপ্রিয় ধারার লেখক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, না একদম সিরিয়াস কোনো লেখক আপনি নিজেকে হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? জনপ্রিয় লেখকরা যে খুব খারাপ কিছু তা তো নয়। না, নিশ্চয় না। তারা পাঠক তৈরি করেন, তারাই অগ্রগামী। জনপ্রিয় হতে হলেও একটা কোয়ালিটি থাকা চাই। অবশ্যই। আমি আসলে জনপ্রিয় ধারা লেখা লিখতে পারি না বলে লিখি না, লিখতে পারলে হয়তো লিখতাম। তো যে কারণে আমার লেখা খুব কম মানুষের কাছেই পৌঁছেছে এই পর্যন্ত। কম মানুষের কাছে পৌঁছানোর কারণ কি? জনপ্রিয় নয়, লেখার ধারাটা যেগুলো লিখলে পাঠকরা সহজে আত্মস্থ করতে পারে, হয়তো আমার লেখাটা সেই মানেন না। তা আপনি সিরিয়াস লেখক, তা আপনি কি মনে করেন না যে বাংলা একাডেমি পুরস্কার পরে আপনি জনপ্রিয় হয়ে উঠেছেন? কারণ সব জায়গায় তো আপনার নাম শোনা যাচ্ছে, আপনি বারে টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছেন, তো এখন কি জনপ্রিয়তার ধারে এসে ঢুকেছেন? না, আমার মনে হচ্ছে তা না। এই যে এখন একটু ঢেউ হয়তো বাংলা একাডেমি পুরস্কার কে পেয়েছে নাসিমা আনিস, কিছুদিন হয়তো আমার নামটা কিছু মানুষ জানবে, তারপরে আবার আগের মতোই হয়ে যাবে। প্রতিটা ভাষার কিছু দুর্বলতা থাকে। বাংলা ভাষার কোনো দুর্বলতা আপনার চোখে পড়ে? না, বাংলা ভাষা ভীষণ সমৃদ্ধ এবং তার আত্মিক ক্ষমতা এত ভালো যে এই ভাষা দিন দিন সবলই হবে, দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেক বিশেষজ্ঞরা বলেন তৎসম তদ্ভবের ব্যবহার বাংলা ভাষাকে কিছুটা ক্লিশে করে দেয়, এবং সে ক্লিশে হাত থেকে বেরিয়ে আসার জন্যে খাঁটি দেশি শব্দের যদি আমরা প্রয়োগ করতে পারতাম, মানুষের মুখের ভাষার কাছাকাছি যদি আমরা আরও বেশি যেতে পারতাম, তাহলে হয়তো ভাষা আরও গতিশীল হতে পারত। না, আমার সেরকম মনে হয় না। আমার মনে হয় তৎসম তদ্ভব শব্দ থাকার জন্য, বিশেষ করে আমরা যখন গদ্য সাহিত্য লিখি, আপনি হয়তো বলতে পারেন আমরা যে মুখে কথা বলি, আমরা কিন্তু সেখানে তৎসম তদ্ভব ব্যবহার করি না, তাতে ভাষার কোনো ক্ষতি হচ্ছে না, আমরা কাজ চালিয়ে নিচ্ছি। লিখিত সাহিত্য আপনার শব্দ সম্ভার যত বেশি হবে,
লেখকের স্বাধীনতা তত বেশি থাকে, লেখক তত পছন্দ করে তার শব্দটি ভাষায় ব্যবহার করতে পারে। আপনি কি আপনার বৃহন্নলা বৃত্তান্তের মধ্যে সেই কাজটি করার চেষ্টা করেছেন? ওখানে তো আসলে ভাষার কারিশমা খুব বেশি নেই, আসলে ওদের জীবনটাই বেশি আসছে। ওদের ভাষাটা যশোর অঞ্চলের কিছু ভাষা আমি সেখানে প্রয়োগ করেছি। চন্দ্রভানুর ফিনিশ। পিনিশ, এই বইটার প্রেক্ষাপটটা এটা কি আপনার যাপিত জীবন থেকে নেয়া নাকি সবই কল্পনার জগৎ? না, এই উপন্যাসটার কথা বললেন বলে অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ আজ পর্যন্ত কেউ আমাকে এই উপন্যাস সম্পর্কে জিজ্ঞাসা করেনি। এটি ছিল আমার দ্বিতীয় উপন্যাস। এই উপন্যাসের কাহিনী বিক্রমপুর অঞ্চলের সমতটের, এবং আমার মায়ের মুখের যে খণ্ড খণ্ড গল্পগুলো ছোটবেলা থেকে শুনে আমি বড় হয়েছি, এই উপন্যাসের কাহিনী সেখান থেকে নেয়া। খুব বেশি কল্পনার আশ্রয় আমি নিতেও পারি না। বাস্তব কাহিনী হয়তো লিখতে যে কিছু ব্যবহার হয়েছে মানে কল্পনা। আপনার লেখায় কোনো ফিকশন নেই? ফিকশন তো আছে, ফিকশন ছাড়া আমি গল্পটা বলবো কেন, আর পাঠক কেন করবে, আর আমারও তো বলতে ভালো লাগবে না। ফিকশন আছে, ফিকশন আছে বলেই তো লিখছি। আপনার প্রিয় লেখক কারা? বাংলাদেশের যদি বলি, আমি রবীন্দ্রনাথ থেকে শুরু করি। রবীন্দ্রনাথ আমার সবচাইতে প্রিয় লেখক। আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, ওনারা আমার প্রিয় লেখক। আমার মনে হয় যে আপনার লেখার ধারাটা তাদের লেখার ওই পথেই আপনি হাঁটছেন। তো আমাদের গদ্যের যে শক্তি, আমাদের যে লেখকটা, ধরুন আপনি যাদের কথা বলছেন, আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, সৈয়দ শামসুল হক, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, এইসব লেখকদের যে অসাধারণ সব উপন্যাস, এমনকি সূর্য দিগল বাড়ি যে উপন্যাসটি আমাদের আবু ইসাকের, এই উপন্যাসগুলো যদি সঠিকভাবে ইংরেজি ভাষায়, পৃথিবীর যে কোনো ভাষায় অনুদিত হলে এই উপন্যাসগুলো পৃথিবীর শ্রেষ্ঠতম উপন্যাসগুলোর কাতারে গিয়ে দাঁড়াবে। কিন্তু আমরা কি সেই উপন্যাসগুলোকে বিশ্বের বাজারে নিতে আমরা ব্যর্থ হয়েছি, আমরা পারছে না। যদি এখানে বাংলা একাডেমির মতো একটি প্রতিষ্ঠান আছে, আরও অনেক প্রতিষ্ঠান আছে, নতুন একটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও গঠিত হয়েছে, তো কিসের অভাবে আমাদের লেখকরা বাইরে যেতে পারলো না? অনুবাদের অভাবে। অনেক আগের থেকে এই অনুবাদটাকে প্রায়োরিটি দিতে হতো, এখন শুরু হয়েছে। শুরু করলো কারা? বাংলাদেশে একটা অনুবাদ ইনস্টিটিউটের মতো একটা সংগঠন হয়েছে, মানে তারা কাজ করছে এই বেসরকারিভাবে। বেসরকারিভাবে। মুজাফর হোসেন আমি দেখি আর কি, তো ওরা করছে। মুজাফরা করেছে, নিজের বই নিজেরা অনুবাদ করছে না, আপনাদেরটাও করছে? মুজাফরা না, বড় আগের লেখকদের করছে। তারা তো লেখক। জি জি, মুজাফরের বই কলকাতা থেকে হয়েছে। আমার বইও একটা অনুবাদ হয়েছে, আরেকটা হচ্ছে। আমার মোহিনী থান হয়ে গেছে, বৃহন্নলা বৃত্তান্ত করছেন কদিন আগে, আমার পারমিশন। এটাকে অনুবাদ করছে কলকাতার একজন, এবং খুব ইন্টারেস্টিং, আমার বৃহন্নলা বৃত্তান্ত একজন ট্রান্সজেন্ডার করছে। তাই নাকি? হ্যাঁ, এবং ওর এটার জন্য ওর জন্য বিশ্ববিদ্যালয়ে গ্র্যান্টস কমিশন, মানে কলকাতার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ওর জন্য মানে টাকার বরাদ্দ দিয়েছে, বৃত্তি দিয়েছে, স্কলারশিপ দিয়েছে। আমি খুব খুশি হয়েছি। এটা গত মাসের ঘটনা। আচ্ছা, ধরুন যখন আপনার একটি ভালো বই, আপনি মন দিয়ে লিখলেন, অনেক শ্রম দিয়ে লিখলেন, বইটা বিক্রি হচ্ছে না বেশি, পাশে একটা অখাদ্য কুখাদ্য বই বেশি বিক্রি হচ্ছে, তো খারাপ লাগে না? হ্যাঁ, সেটা তো মন খারাপ লাগেই। মনে হয় আমার বইটা পড়লে ওর একটু ভালো লাগতো, এরকম মনে হয়। কিন্তু এগুলো আর কি এখন আর মন খারাপ হয় না। প্রথম আপনার টোটাল বই তো 31টা? না না, আমার টোটাল বই 18টা। 18টি বই যদি একক উপন্যাস 18টি বই থাকে, সেটাও তো কম না। সেটা তো এখানে এই যে 5টা গল্পগ্রন্থ আছে, শিশুতোষ আছে 4-5টা, আর বাকিগুলো উপন্যাস। আমাদের দেশে যেটা শিশুতোষ লেখাও আপনি লেখেন, শিশুদের মনোবিকাশের জন্যে সেরকম লেখা কিন্তু আমরা কম পাই। যেরকম পৃথিবীর উইলিয়াম গোল্ডিংয়ের যে বইটা দেন, হ্যাঁ, সে উইলিয়াম গোল্ডিংয়ের সেই উপন্যাসটি কিন্তু তার যে বাচ্চাদের নিয়ে যে অসাধারণ একটা অ্যাডভেঞ্চার যে লেখা, যে জার্নিটা সেই বইয়ের মধ্যে আমরা দেখেছি। তো বাংলা ভাষায় খুব কম বই আছে শিশু কিশোরদের অ্যাডভেঞ্চারের বই, মনোবিকাশের বই, সেগুলো কিন্তু কম। কেন লেখকরা সেটা লিখছে না? সেটা তো বাজার পায়। সেই কথাটি আপনার কাছে জানবো ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প। আমরা যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুধী স্বজন, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প। ফিরছি বিরতির পর, আবারও যাচ্ছি নাসিমা আনিসের কাছে। যে কথাটি বলছিলাম যে আমাদের অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও শিশু কিশোরদের তাদের মনোবিকাশের জন্য এরকম ভালো বই কিন্তু কম। কেন? আমাদের প্রতিভাবান যে সমস্ত লেখকরা আছেন, তারা ইচ্ছা করলে শিশুদের জন্য লিখতে পারতেন। শুধুমাত্র জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, এই দু একজন ছাড়া
আপনার কয়েকটি বই আছে এরকম, আমি কিন্তু ভালো বই বাজারে খুব কম দেখি। আমি নিজেও যখন আমার নাতনির জন্য বই কিনতে যাই তখন আমি একটু হতাশায় ভুগি। আমার মনে হয় এই দিকটা একটু খেয়াল করা দরকার, কারণ বাচ্চাদের মনোবিকাশ যদি না হয় তাহলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা। ওদের হাতে প্রচুর ভালো বই দেওয়া উচিত। দোকানে যে রূপকথাও খুব বেশি দেখি না। আমার মনে হয় আমাদের এই দিকটা খুব ভালো খেয়াল করা দরকার, কারণ বাচ্চাদের আসলে আমি যেটা বললাম একটু আগে সেটা হলো যে বাচ্চাদের ও জগৎটা কিন্তু অনেক বর্ণিল থাকে, এবং সেখানে যদি আমাদের কিছু পাঠক গড়ে তোলার মূল ভূমিকা তো ওখান থেকে শুরু হবে, ওই উৎসটা ওখান থেকে শুরু হবে। একদম তারা যেন ভূমিকা রাখতে পারে ভবিষ্যতে, সেই জন্য তো তাদেরকে গড়ে তুলতে হবে। তাদের আনন্দ দিয়ে যদি বড় না করা যায়, একটা বিমর্ষ জাতি আসলে খুব বেশি কিছু উপহার আমরা কিন্তু দিতে পারে না। বিমর্ষ জাতিতে রূপ নিয়েছি, কারণ আমাদের এখানে কোনো রূপকথার গল্পও তারা পড়ে না। আপনি কি বাচ্চাদের নিয়ে মানে লেখালেখিতে আরো বেশি মনোনিবেশ করার ইচ্ছা আছে? আমি আসলে শিশুদের জন্য লিখতে খুব পছন্দ করি, কিন্তু শিশুদের জন্য লেখা খুব কঠিন। লিখেছি, আরো লিখবো, শিশুদের জন্য লিখবো। এই যে ধরুন আপনি মুক্তিযুদ্ধ নিয়ে লিখছেন, ট্রান্সজেন্ডারদের নিয়ে লিখছেন, সংগ্রামী জীবনগুলো নিয়ে আপনার বেশ কিছু কাজ আছে। তো আমাদের শিশুদের কিন্তু মুক্তিযুদ্ধে অনেক অংশগ্রহণ ছিল, অনেক শিশুরা, ছিল। মানে আমার মনে আছে যে আমাদের বয়সের ছেলেমেয়েরাও আমরা উদ্বিগ্ন থাকতাম কিভাবে মুক্তিযুদ্ধে বিজয় আসবে। আমরা খুবই তৎপর থাকতাম, আমরা ক্লাস 5-6-এ পড়তাম, 5-এ। তো এই জীবনটাকে নিয়ে, এই এজ গ্রুপ নিয়ে কোনো উপন্যাস কোনো কিন্তু আমি পাইনি। না, আমিও পাইনি। লিখতে হবে। লেখার ইচ্ছা আছে। হ্যাঁ, লেখার ইচ্ছা আছে। এখন আমাদের বইয়ের যে মূল্য বাড়ছে, তেমনি তো পাঠবিমুখ জাতি হিসেবে আমাদের অনেক দুর্নাম আছে। তো বইয়ের যে মূল্য বাড়ছে, তারপরে অসম্পাদিত, ভুল বানান, ভুল বাক্য, এসব বাজার 6 লাখ কিন্তু। এখান থেকে মুক্ত হওয়ার জন্য কি করা দরকার? বেশিরভাগ প্রকাশকদেরই সম্পাদনা দপ্তর নেই, এটা খুব জরুরি। এটা হলে লেখকও উপকৃত হতেন, পাঠক তো হতেনই। একজন লেখক তো লিখতে নেমেই সব জেনে ফেলেন না, বানান হয়তো জানেন না, বাক্যটাও হয়তো অত যত্নশীল হয়নি, কিন্তু তিনি কি লেখক হয়ে উঠবেন না? একটা সম্পাদনা পর্ষদ যদি থাকতো প্রকাশকের, তাহলে এই লেখকের জন্য খুব ভালো হতো, লেখকের লেখার মানটা একটু উন্নত হতো, এবং একেবারেই যে লেখাগুলো হয় না সেই সম্পাদনা পর্ষদ ইচ্ছা করলে সেগুলোকে বাতিলও করতে পারতেন। এর ফলে হতো কি, আরেকটা কথা আমি সবসময় বলতে চাই, সেটা হলো আমরা যে বইটা লিখে বাজারে দেই, ফ্ল্যাপে যদি গল্পটা বলে দেওয়া যায় মোটামুটি, তাহলে আমরা বইটা কিনে বাসায় এসে আমরা যে ভাবি যে আল্লাহ কেন বইটা কিনলাম অর্ধেক পড়ে বা কোয়ার্টার পড়ে, যদি আমি ফ্ল্যাপটা পড়ে বইটা পছন্দ করি তারপরে আমি বইটা কিনি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হয় না। তো বিদেশে কিন্তু এই নিয়ম, এবং আগের থেকে প্রকাশকরা সেই বই সম্পর্কে বলতে থাকে। ওটা মানে নিউ ইয়র্ক টাইমসের রিভিউ বেরিয়ে গেছে, হ্যাঁ, রিভিউ বেরিয়ে গেলো, বই বেরোলো না। দেখেন তার ফলে হয় কি, এটার জন্য হয়তো আগ্রহ তৈরি হয়। হ্যাঁ, আগ্রহ তৈরি হয়, এবং এর ফলে প্রকাশকরা বিপদে পড়েন না, লেখক হাইলাইটস হন, এবং লেখকের লেখাটা সত্যি সত্যি যেই ধরনের লেখা পড়তে চায় সেই পাঠকের হাতে সেই লেখাটা পৌঁছে যায়। একটা ইনক্লুসিভ সমাজের জন্য, একটা জাতির জন্য, যে পাঠ স্পৃহা বাড়ানোর জন্য একজন পাঠকের কিছু দায়িত্ব আছে। লেখকের দায়িত্ব কি, আপনি কি মনে করেন? লেখকের দায়িত্ব তো আসলে ঠিক লেখাটা, লেখকের দায়িত্ব তো আসলে সে তো পাঠকের দ্বারে দ্বারে যে বইটা দিতে পারবে না, এখানে প্রকাশকের ভূমিকা থাকে। আর থাকে যেই শিশুটি যে বিদ্যালয়ে পড়ে, শিশুটি যে প্রতিষ্ঠানে বড় হচ্ছে, মানে তার পরিবারে বড় হচ্ছে, এদেরই দায়িত্ব সবচেয়ে বেশি। তারাই ঠিক বইটা সন্তানের হাতে তুলে দিবে। আর বিদ্যালয়ে আপনি একটু আগে মুক্তিযুদ্ধের কথা বললেন, যে বারবার এই প্রশ্নটা আমাকে করা হচ্ছে যে মুক্তিযুদ্ধ আমরা কেন ঠিকঠাক মতো পৌঁছাতে পারলাম না। ঠিক টেক্সট আরও বাড়াতে হতো, এবং বিদ্যালয়ের শিক্ষা ঘন্টা বাড়াতে হতো। আমাদের বাংলাদেশে একটা শিশু বিদ্যালয়ে যে থাকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, ম্যাক্সিমাম 3.5 ঘন্টা। কিন্তু আমি বিদেশে দেখেছি একজন মা যতক্ষণ তার অফিসে থাকেন, সন্তানটি ততক্ষণ বিদ্যালয়ে থাকে, মানে 8 ঘন্টা। তো তার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তার স্কুলে। এবং না, খাবার বাসা থেকেও দিয়ে দেওয়া যেতে পারে। তার মানে বিদ্যালয় তাকে সমস্ত পড়াটা করিয়ে দেয়, খেলার ব্যবস্থা করে, গানের ব্যবস্থা করে, নাচের ব্যবস্থা করে, কৃষির ব্যবস্থা করে।
একটা আনন্দ ঘন পরিস্থিতির ভিতর দিয়ে একটা শিশু বেড়ে ওঠে, এবং আরেকটা শিশুর সঙ্গে আরেকটা শিশু ইন্টারেকশন হয়। শিক্ষকের সঙ্গে তার যে ইন্টারাকশন হ্যাঁ, এবং বইয়ের সঙ্গে তার যে একটা মিলন, বই তার বন্ধু হয়ে বন্ধু ওঠে। হয়ে ওঠে। এই জায়গাগুলো তৈরি করা হচ্ছে না আমাদের শিক্ষা ব্যবস্থাটা, এই জন্যে একবার শুরু থেকে দুর্বল হয়ে উঠছে। আচ্ছা, 2.5 ঘন্টা একটা শিশু বিদ্যালয়ে যে কি বুঝে, আমি এটা একদম। খুব ফিল করি যে 2.5 ঘন্টা তো হওয়া উচিত না। বাচ্চা স্কুলে যাবে, ওদের আরো বেশি সময় রাখা দরকার। আমি তো মনে করি প্রতিটি বিদ্যালয়ে আমাদের লেখক, কবি, শিল্পী, সাহিত্যিকদের নিয়ে মাঝে মাঝে পরিচয় করিয়ে দেয়া, শিশু কিশোরদের সঙ্গে, যে তার এই বই আছে, সে এটা লিখছে, তোমরা এই বইটা পড়ো। আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের স্কুলে মাঝে মাঝে আসতো বিখ্যাত লোকেরা, এসে আমাদের হাঁস এঁকে দেখাতো, আমাদেরকে একটা ছবি এঁকে দিত, একটানে কীভাবে আঁকা যায়। একজন লেখক একবার এসে আমাদের সামনে তার পরিচয় দিল, তার বই আছে, আমরা সবাই কেনার চেষ্টা করলাম। একজন কবি এসে তার লেখা কবিতা পড়লো। এই যে স্কুলগুলোর মধ্য দিয়েই কিন্তু বড় মানুষের স্বপ্ন তৈরি করা তার সামনে একটা প্রতীক একটা থাকতে হবে। প্রতীক থাকতে হবে। সে প্রতীক তো নেই, হবে তো, সে প্রতীক না থাকলে আসলে বেড়ে ওঠা খুব মুশকিল। খুব মুশকিল। তো এখন এই দুর্বলতাগুলো কাটানোর জন্য একজন লেখক হিসাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোন কোন জায়গায় আপনি ঘাটতি দেখেন? আমি প্রথমে বললাম শিক্ষা ঘন্টা বাড়াতে হবে, এটা খুব জরুরি, এবং টেক্সট বাড়াতে হবে, মুক্তিযুদ্ধের টেক্সট বাড়াতে হবে, এবং বিদ্যালয়ের যে রুটিনটা, সেখানে তার নাচ থাকতে হবে, গান থাকতে হবে, লাইব্রেরির ঘন্টা থাকতে হবে, হাতের কাজের ঘন্টা থাকতে হবে, খেলাধুলার ঘন্টা থাকতে হবে। আমি আজিমপুর গার্লস হাই স্কুলের ছাত্রী, আমাদের কিন্তু লাইব্রেরি পিরিয়ড ছিল একটা সপ্তাহে, আমাদের গানের পিরিয়ড ছিল, আমাদের মাটির কাজের পিরিয়ড ছিল, ইত্যাদি। মানে নানা রকমের বিষয় নিয়ে আমাদের ছিল। এখন আমি জানি না আজিমপুর স্কুলে কেমন করে আমরা কিন্তু পড়ায়। ছোটবেলায় আমাদের ওই আমরা মাটি দিয়ে তৈরি করে নিয়ে হ্যাঁ, যেতাম, আমরা অনেক কিছু তৈরি করতাম, পাখি বানাতে হাঁস, হতো, পাখি, এগুলা। ঘর, এই যে দেখেন, একটা সৃজনশীলতার দিকে যাওয়া, যাওয়া। এই তৈরি করা, মনোবিকাশ যেভাবে ঘটে একটা শিশুর। আমি একটা বই পড়েছিলাম, জাপানি বই, সেটা হলো যে জানালার ধারে তত্ত্বচান, এটা বাংলা একাডেমি থেকে সেই সময় বের করেছিল, এখন আরও প্রতিষ্ঠান করেছিল। সেখানে তত্ত্বচান যেই সব স্কুলে পড়েছিল, সেসব স্কুলে তারা হাতে কলমে, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের কাহিনীটা, তো ওরা কৃষিকাজ করে তারা দেখতো যে একটা বীজ বপন করা, সেখান থেকে বীজের অঙ্কুরোদ্গম হওয়া, সেখান থেকে সেটা বৃক্ষে পরিণত হওয়া, ওরা দেখতে পেত চোখের সামনে। যদি এইরকম করে কোনো শিশু দেখে, তো কোনদিন ভুলবে না। কোনোদিন ভুলবে না, তার ভেতরটা সেভাবে বিকশিত হয়ে উঠবে। আমাদের শহরের অনেক শিশুরাই জানে না যে ধান গাছটা কেমন, কেমন বা কিভাবে সেটা কিভাবে একটা চাল হয়, খায় সে, কিন্তু সে জানে জানে না। সে জানে না পাট গাছ কেমন। এগুলো দুঃখজনক। এগুলো তো কোন গাছে আম ধরে সেটাও হয়তো সে জানে, লিচু খায়, আম খায়। তো এগুলো একটা বাস্তব জায়গায় তাদেরকে নিয়ে যেতে হবে, দেখাতে হবে, আনন্দ ঘন হতে হবে। আনন্দ, একটা এক্সকারশন থাকতে হবে তাদের জীবনে। সেটা তো কিন্তু কিছুই হচ্ছে না আমাদের। সে জায়গাগুলোতে নিয়ে যেতে হবে, এবং একটা ফ্যাকাশে জাতি তো আর বিষণ্ণ জাতিতে রূপান্তরিত হচ্ছে আমরা। এবং আপনি দেখেন যে মাদকের যে ব্যবহার হচ্ছে, যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, এদেরকে যদি আমরা পাঠের দিকে নিয়ে আসতে পারি, মানবিক করে তুলতে পারি। এমনকি আমাদের চলচ্চিত্রগুলো তো এখন দেখছেন যে সিনেমাও দেখলে সেখান থেকে শেখার কিছু নেই। আমরা ছোটোবেলায় সিনেমাতে কিন্তু নায়ক হতে চাইতাম, ভিলেন হতে চাইতাম না। তো প্রত্যেকটা শিশু যদি নায়ক হতে চায়, সে তো মানবিক হবে, সে সুন্দর হবে। একজন লেখকও কিন্তু তাই, তার লেখার নায়কটা যে তার মতো যদি সে হতে চায়, তাহলে সে অনেক বড় মানুষ হবে। তো আপনি কি বিশ্বাস করেন যে একজন লেখক একটা বড় মানুষ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক? এটা যে খুব রাতারাতি হবে তা না, কারণ আসলে সত্যি অর্থে আমরা তো মননশীল জাতি না, কিন্তু তাই বলে হাল ছেড়ে দিতে হবে, দেওয়া যাবে না, লেগে থাকতে হবে, এবং পাঠের দিকে নিয়ে আসতে হবে জাতিকে। তাহলে নিশ্চয়ই আমি মনে করি যে লেখকের লেখা ফলপ্রসূ হবে। একজন লেখক হিসাবে দর্শকদের জন্য আপনি যদি কিছু বলেন। দর্শকদের আমার তেমন কিছু বলার নেই। আমি শুধু বলতে চাই যে বইমেলা চলছে, বই কিনতে হবে, বই পড়তে হবে, সন্তানের হাতে বই তুলে দিতে হবে, এটা খুব জরুরি। অনেক ধন্যবাদ নাসিমা আনিস আপনাকে। আমাদের এই অনুষ্ঠানে এসে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিশেষ শিক্ষার ক্ষেত্রে। আমরা আপনার বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তিতে আমরা অনেক বেশি আনন্দিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজকে আমাদের অক্ষরের গল্প আয়োজনে ছিলেন নাসিমা আনিস, দেশের বিশিষ্ট লেখক। তিনি এবার বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন, এবং আমরা দেখি যে তিনি একজন নিবিষ্ট লেখক। তার অনেকগুলো গুরুত্বপূর্ণ বই আছে, যে বইগুলো আমরা যদি পড়ি তাহলে আমাদের জীবন, আমাদের সমাজ বাস্তবতার যে মূল চিত্র, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা
যেন পাঠ বিমুখ জাতিতে রূপান্তরিত না হয়, আমাদের জীবন যেন ফ্যাকাশে না হয়ে ওঠে। শুধুমাত্র একটি ভালো বই একটা মানুষের জীবন বদলে দিতে পারে। চলুন আমরা বই কিনি, বই পড়ি, বন্ধুকে বই উপহার দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।